নিউক্লিয়াস আসো। তো দেখো নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। কি বলা হয়? কোষের মস্তিষ্ক। কারণ কি স্যার, কোষের সকল কার্যক্রম কে নিয়ন্ত্রণ করে? নিউক্লিয়াসে নিয়ন্ত্রণ করে। এবং সেও আবার হচ্ছে দ্বিআবরণী। কয় আবরণী? এটাই বলছে দেখো, প্রকৃত কোষে যে অঙ্গাণু, প্রকৃত কোষ কিন্তু আদি কোষ না। কারণ আমরা জানি নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ কয় প্রকার? দুই প্রকার, একটা আদি কোষ আর একটা প্রকৃত কোষের নিউক্লিয়াসে সব জিনিস থাকে, বাট আদি কোষের নিউক্লিয়াসের আবরণ থাকে। এজন্য বলছে প্রকৃত কোষে যে অঙ্গাণু কয় স্তর বিশিষ্ট অবস্থায় প্রোটোপ্লাজমিক রস এবং ক্রোমাটিন জালিকা গ্রহণ করে। ওই যে প্রোটোপ্লাজমের ভিতরে রস আছে না, এটা আমরা কি বলি? প্রোটোপ্লাজম বলি, তাই তো? ওই রসটা আবার নিউক্লিয়াসের ভিতরে থাকে। নিউক্লিয়াসের ছবিটা দেখতে কেমন? তোমরা সবাই ছোটকাল থেকে নিউক্লিয়াস ছবি দেখে আসতো, এটা নিউক্লিয়াসের ছবি, তাই না? এই নিউক্লিয়াসের ভিতরে একটা তরল পদার্থ থাকে, তরল পদার্থের নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। নাম কি? এই রসটা অনেকটা প্রোটোপ্লাজমের মতো। কার মতো? এই জন্য বলছে এটা কি রস বহন করে? প্রোটোপ্লাজমিক রস। আবার এটার ভিতরে কিছু সুতা দেখা যায় না স্যার? এই সুতাগুলোর নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, বা সরি কি বলতেছি, ক্রোমাটিন তন্তু, বা এগুলার ক্রোমোজোম বলা হয়। কি বলা হয়? তার মানে কি হইতেছে, নিউক্লিয়াস কয় আবরণ বিশিষ্ট? দুই আবরণ বিশিষ্ট, এবং ভিতরে কি থাকে? প্রোটোপ্লাজমিক রস এবং ক্রোমাটিন জালিকা, তারা কি বলে? নিউক্লিয়াস। তো ডেফিনেশন যে এটাই লিখতে হবে এমন না। তুমি বলবা কোষের যে অঙ্গাণু হচ্ছে কোষের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে, তাকেও কি বলে? নিউক্লিয়াস। তুমি এভাবে লিখলেও পারো, কোনো সমস্যা নেই। এবার আসলে কিছু বিশেষ নাম আছে, দেখ কোষের মস্তিষ্ক বলে, কোষের প্রাণকেন্দ্র বলে, কোষের কেন্দ্রিকা বলে। পাঁচিশটা দিয়ে রাখো শব্দটা। কি কি বলা হয়? ওকে, কোষের মস্তিষ্ক, কোষের প্রাণকেন্দ্র, কোষের কেন্দ্রিকা। কারণ কোষের কই থাকে? একদম মাঝখানে থাকে। নর্মালি সে কোষে কই থাকে? একদম, এই জন্য বলা কেন্দ্রিকা। কোষের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে, এই জন্য বলা হয় প্রাণকেন্দ্র অথবা কি কোষের মস্তিষ্ক। এবার কে আবিষ্কার করছে এটা? তার বিজ্ঞানী রবার্ট ব্রাউন। দাগ 25টা দিয়ে রাখো। বিজ্ঞানী রবার্ট ব্রাউন হচ্ছে সর্বপ্রথম আবিষ্কার করছে। কোথায় আবিষ্কার করছে? একটা উদ্ভিদে। উদ্ভিদের নাম হচ্ছে অর্কিড, বাংলা নাম হচ্ছে রাসনা। তাহলে কোন উদ্ভিদে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়েছিল? অর্কিড উদ্ভিদে। কোন বিজ্ঞানী? রবার্ট। উনি আবিষ্কার খালি নাম করে নাই, উনি আবিষ্কারের সাথে কি করছে? এবার যে শব্দটা লাগবে, এটা ল্যাটিন থেকে আসছে না গ্রিক থেকে আসছে? ল্যাটিন শব্দটা গোল দাগ দিয়ে স্টার দিয়ে রাখো। নিউক্লিয়াস শব্দটা কই থেকে আসছে স্যার? ল্যাটিন। ল্যাটিন কোন শব্দ থেকে? নাক্স, যেটার অর্থ অনেকটা হয়তো বাদাম বোঝায় আর কি, নাক্স। আচ্ছা, তো নাক্স যেটার অর্থ হচ্ছে নিউক্লিয়ার, নাট, নাট মানে বাদাম বোঝায় নরমালি, তাই না? আর যাই হোক, এই নাক্স থেকে নিউক্লিয়াস শব্দটা আসছে। নাক্স থেকে কি আসছে? নিউক্লিয়াস। ল্যাটিন কোন শব্দ থেকে নিউক্লিয়াস আসছে? নাক্স। আচ্ছা, এবার আসে সংখ্যা এবং বিস্তৃতি। আচ্ছা, নরমালি একটা কোষে কয়টা নিউক্লিয়াস থাকে? একটাই। ওই নিউক্লিয়াস দুইটা কেন্দ্রে থাকবে। নিউক্লিয়াস একটা কোষে কয়টা? একটাই। নরমালি একটি শব্দটা থাকবে। তবে কিছু কিছু কোষে নিউক্লিয়াস নাই, আবার কিছু কিছু কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। আমরা এই ব্যতিক্রমগুলো পড়বো। তবে আদি কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, এটা ভুল লেখছে। আদি কোষে ঠিক আছে নিউক্লিয়াস নাই, ধরাই যেতে হবে। কারণ আদি কোষে খালি কি থাকে? ডিএনএটা থাকে, ক্রোমাটিন তন্তু থাকে। বাইরে যে আবরণ নিউক্লিয়ার মেমব্রেন, এটাও থাকে না, নিউক্লিওপ্লাজমও থাকে না, আবার নিউক্লিওলাস ওইটাও থাকে না। খালি কি থাকে? ক্রোমাটিন তন্তু। এই জন্য এটা ডিএনএ ধরা যায়, সরি নিউক্লিয়াস ধরা যায়। নিউক্লিয়াসের কয়টা অংশ? চারটা। খালি ক্রোমাটিন তন্তু থাকে, বাকি তিনটা কিছুই থাকে না। এই জন্য আদি কোষে নিউক্লিয়াস থাকে না, এটা ধরা যায়। দেন আসো প্রকৃত কোষের ক্ষেত্রে মাঝে মধ্যে নিউক্লিয়াস না থাকতে পারে। আমরা কি কোষ? প্রকৃত কোষ না? আমাদের কিছু কিছু কোষ আছে, যেমন শিব কোষ শব্দটা দেখ দাও। শিব কোষ চিনো? জাইলেম ফ্লোয়েম নাম শুনছো না? জাইলেমের 4টা কোষ আছে, ফ্লোয়েমেরও 4টা কোষ আছে। ফ্লোয়েমের 4টা কোষের নাম শুনছো? শিব কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। নামগুলো শুনছো কিনা? এর মধ্যে শিব কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না। আরেকটা কই থাকে না? মানুষের লোহিত রক্তকণিকা। আমাদের রক্তকণিকা 3 ধরনের না? লোহিত রক্তকণিকার ভিতরে নিউক্লিয়াস থাকে না, যার কারণে লোহিত রক্তকণিকা বিভাজিত হইতে পারে না। আমরা কি জানি? একটা কোষ বিভাজিত হয়ে কয়টা কোষ তৈরি করে? যেটা, কিন্তু লোহিত রক্তকণিকা বিভাজিত হয় না। তাহলে কই থেকে তৈরি হয়েছে? অস্থি মজ্জা থেকে তৈরি। আমাদের লোহিত রক্তকণিকা ছোটকালে তৈরি হয় যকৃৎ থেকে, কলিজা থেকে, আর বড় হয়ে গেলে তৈরি হয় হাড্ডি থেকে। বাট সে নিজে নিজে তৈরি হইতে পারে। বাট আমাদের হাতের কোষ, যদি তোমার হাত কেটে যায়, হাত কাটা কি থাকে না জোড়া লেগে যায়? তাহলে কোষ বিভাজন হয় না? একটা কোষ থেকে আরেকটা কোষ হইতে পারে। বাট লোহিত রক্তকণিকা একটা কোষ আছে, এটা থেকে আর একটা হইতে পারে না। এটা 120 দিন পর মারা যায়। তোমরা জানো বোধহয় লোহিত রক্তকণিকা একদিন 120 দিন পর মারা যায়। তা আমাদের কোন কোন কোষে নিউক্লিয়াস নাই? লোহিত রক্তকণিকার কি কোষ? শিব কোষ। তো আমাদের না, শিব কোষ কার? উদ্ভিদের। তাহলে এই দুইটাতে নিউক্লিয়াস নেই। আবার কিছু কিছু আছে যাদের একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, তবে তারা নরমালি হচ্ছে অনুন্নত শৈবাল আর ছত্রাকের ক্ষেত্রে। তো কয়েকটা শৈবালের নাম দেখ দাও। বাউচেরিয়া, বোট্রিডিয়াম, স্পেরোপ্লিয়া। হ্যাঁ, এমসিকিউতে আসে, রিটেন না, এমসিকিউতে আসে। তো একটু চেহারাগুলো চিনলে হয়, পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়। এই তিনটা হচ্ছে শৈবাল শব্দটা গোল থাকবে। এই তিনটা হচ্ছে শৈবাল। আর একটা শব্দ আছে পেনিসিলিয়াম, এটার নাম তো শুনছো তাই না? পেনিসিলিন। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ছত্রাক। এই তিনটা শৈবাল আর এই ছত্রাকের ক্ষেত্রে হচ্ছে একাধিক নিউক্লিয়াস পাওয়া যায়। কি নিউক্লিয়াস পাওয়া যায়? একাধিক নিউক্লিয়াস। আর একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট এই ধরনের গঠনকে বলা হয় সিনোসাইট। সিনোসাইট কাকে বলে? ব্র্যাকেট দাও, 25 দিয়ে রাখো।
তাহলে যাদের কোষের ভিতরে নিউক্লিয়াস একটার পরিবর্তে অনেকগুলো থাকে তাদের কি সাইট বলি আমরা? কথা বলতে পারছি? হ্যাঁ হ্যাঁ, সিনো বিশেষ অর্থ আছে অবশ্যই, আমার সঠিক জানা নাই, জাস্ট হয়তো বা অনেক বেশি বোঝা যেত। সাইট মানে বোঝা হচ্ছে কি নরমালি কোষ, তাহলে একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস বোঝায়। যারা আসে আকৃতি গঠনকে সিনোসাইট, ওই কোষটারে সিনোসাইট বলা হয়। আচ্ছা, দেন আসে আকৃতি কি স্যার? তো নিউক্লিয়াস আকৃতি সবাই জানো বৃত্তাকার হয় তাই না, তো এই জন্য এগুলো আমরা দাগাবো না। অবস্থান আসো স্যার, কই থাকে নিউক্লিয়াস? নরমালি আমরা বলছিলাম ওটা কেন্দ্র বলা হয়, তার মানে কই থাকে স্যার? মাঝখানে থাকে। আচ্ছা, যদি কোষ গহ্বর বড় হয় তখন মাঝখানে নাও থাকতে পারে, সে সাইডে চলে যেতে পারে। কি গহ্বর বড় হইলে? ধর এটা হচ্ছে কোষ, এটা ধরো কোষের কোষ গহ্বর কারে কয় স্যার? যে জায়গায় কিছুই থাকে না, খালি একটা জায়গা, এই জায়গায় কিছু আছে না, তখন নিউক্লিয়াসের মাঝখানে নাও থাকতে পারে, নিউক্লিয়াসটা কই চলে যেতে পারে? সাইডে। কখন? যখন কোষ গহ্বরটা আকারে কি হয়? বড়। এবার আসা আকার এবং আয়তন। আকার আয়তন এটা ছোট হইতে পারে বড়, এক এক কোন কোন কোষের ক্ষেত্রে ছোট হইতে পারে। এই কথা হইতেছে কেন? কোন 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 কোষের ক্ষেত্রে এটা আকারে ছোট হইতে পারে, কোন কোন কোষের ক্ষেত্রে আকারে বড় হইতে পারে। তো নরমালি একটা নিউক্লিয়াস যদি আমরা এভারেজে বলি, একটা নিউক্লিয়াস কোষের কতটুকু জায়গা দখল করতে পারে? গোল থাকতে 5টা দিয়ে রাখা, 10 থেকে 15%। তাহলে একটা নিউক্লিয়াস কোষে কতটুকু জায়গা দখল করে? 10 থেকে 15%। আচ্ছা এখন আসো, তবে একটা কোষ আছে যাদের ক্ষেত্রে অনেক বেশি দখল করে, সেটা হচ্ছে শুক্রাণু। 90% গোল থাকতে রাখা, শুক্রাণুর 90% নিউক্লিয়াস, তার মানে শুক্রাণুর বেশিরভাগ জায়গা কে দখল করে রাখছে? নিউক্লিয়াস। তবে নরমালি আমাদের কোষের ক্ষেত্রে কতটুকু জায়গা দখল করে? বাট একটা শুক্রাণু কোষের ক্ষেত্রে, এখন কথা হচ্ছে রাসায়নিক গঠন এটা কি দিয়ে তৈরি। তো নরমালি আমরা জানি কোষের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে কি পাওয়া যায়? ক্রোমোজোম। ক্রোমোজোম ভিতরে কি থাকে? ডিএনএ এবং ডিএনএ আরএনএ, এগুলো মূলত কি? একটা অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড নাম শুনতো না? ডিএনএ আরএনএ পূর্ণরূপ। তাহলে তাদের মধ্যে কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে। আর কি থাকে? প্রোটিন। তার মানে তারা কি কি দিয়ে তৈরি? বক্স করে ফলো, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে কি কি তৈরি? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। আচ্ছা নেক্সট চলে আসুন নিউক্লিয়াসের কাজ। কাজ লাগবে না, কেন লাগবে না আমি বলি। নিউক্লিয়াসের কয়টা অংশ স্যার? চারটা অংশের কাজ আমরা পড়বো। তো 4টা অংশের কাজ পড়লে অটোমেটিক নিউক্লিয়াসের কাজ পড়া হয়ে যাবে। জাস্ট পয়েন্টগুলো গোল দাগ দিয়ে চলে যাও, আর তোমরা এটা পারবাই। পয়েন্টগুলো গোল দাগ দাও। আমরা জানি যে নিউক্লিয়াস কি করে? তোমার সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাই না? বংশ পরম্পরায় তোমার যে বৈশিষ্ট্য এটা তোমার সন্তান নিয়ে যাবে, তারপরে সে সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। এজন্য ওরা কি বলা হয়? কোষের মস্তিষ্ক, কোষের প্রাণকেন্দ্র, এগুলো তো আমরা জানি স্যার। তাহলে এগুলো দাগানোর দরকার নেই, জাস্ট গোল দাগ দিয়ে রাখো। এখন আমাদের এটা লাগবে রিটেনের জন্য একটা আদর্শ নিউক্লিয়াসের গঠন, এটা রিটেনে লাগবে। ডাব্লিউ লেখ গোল দাগ দাও। এবং এটা এসএসসি তো তোমরা পড়ছো তাই না? একটা নিউক্লিয়াস, একটা আদর্শ নিউক্লিয়াসের গঠন, একটা আদর্শ নিউক্লিয়াসের বাংলা তুমি দেখবা কেমন, এটা এসএসসি, এবং প্রত্যেকটা ক্লাসেই থাকে, 7 বলো, 8 বলো, 9 10 বলো, সব জায়গায়। এবং এই ছবিটা কিন্তু আঁকা লাগবে, ঠিক আছে? যত নরমালি আমরা ওই যে মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকা লাগে, প্লাস্টিকের ছবি আঁকা লাগে, কোষ প্রাচীরের ছবি আঁকা লাগে, আর ওই যে ফ্লুইড মোজাইক মডেল ছিল না কোষ ঝিল্লির, ওইটা আঁকা লাগে। নিউক্লিয়াসের ছবি লাগবে। তা নিউক্লিয়াসের একটা নিউক্লিয়াসের কয়টা অংশ স্যার? 4টা। কি কি? নিউক্লিয়ার এনভেলপ মানে আবরণ, যে নিউক্লিয়াসের চারদিকে আবরণ। 2 নাম্বার নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের ভিতরে একটা পানি আছে না, ডট ডট করে দেওয়া যায়, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। 3 নাম্বার নিউক্লিয়াসের ভিতরে একটা গোলাকার অংশ, এটা কি বলে? নিউক্লিওলাস। আর বড় নাম্বার নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়াসের ভিতরে দেখো সুতা সুতা করা আকৃতি আছে তাই না? এগুলো বলে নিউক্লিয়ার রেটিকুলাম বা কি তন্তু? বসো, আমি এটা লাগাই দিস। তুমি লাগাই দিছো? ও, আচ্ছা। ওকে, তো ক নাম্বার পয়েন্ট স্যার? দেখো রিটেনে যখন লিখতে যাবা, কথা কয় না, রিটেনে যখন লিখতে যাবা তখন অনেক সময় বলতে পারে নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করো, আবার বলবো একটা আদর্শ নিউক্লিয়াসের চিত্র আঁকো। দুইটা কি একই প্রশ্ন? 2 রকম প্রশ্ন। একটা বলছে চিত্র আঁকতে, একটা বলছে গঠন ব্যাখ্যা করতে। তো যখন চিত্র আঁকতে বলো তখন খালি চিত্রই আঁকবা, যখন গঠন ব্যাখ্যা করতে বলবে তখন খালি গঠন। আর যদি বলে চিত্র সহ গঠন ব্যাখ্যা করো, চিত্র গঠন। কিন্তু কখনো কখনো আমরা যেটা করি, খালি গঠন বললেও আমরা গঠনের সাথে চিত্রটা হচ্ছে এক্সট্রা করে দিয়ে দিই, মানে এক্সট্রা অ্যান্সার আর কি, যদিও দেওয়ার কোনো দরকার তারপর আমরা দিই। বাট এটা করতে যাই অন্য একটা সৃজনশীল স্কিপ করা যাবে না। মানে আমি এটা মানে কি বুঝাইতেছি, ধরো তোমারে কইছে গঠন লিখতে, নিউক্লিয়াসে কি লিখতে, এখন চিত্র কিন্তু একটা কয় নাই, তোমার খালি কি করতে কইছে? গঠন। এখন তুমি গঠন লিখতে যাই আর চিত্র লিখছো, চিত্র তোমার বলে নাই, মানে এটা করতে যে লাস্টের দিকে যাই দেখলা তুমি আর সময় পাইলা না, আর একটা সৃজনশীলে বড় অ্যান্সার করতে পারলা না, লাভ হইলো কোনো? লাভ হইলো? তোমার কইছে গঠন লিখতে, গঠন লিখতে তুমি 3 নাম্বার পাবা, চিত্র আছে, তোমার কি 3-এর বেশি বাড়া দেওয়া যাবে? 3 4 কি দেওয়া যাবে? সম্ভব? প্রশ্নই ছোট কথায় আসছে।
তোমার কইছে খালি কি লিখতে, গঠন, তুমি সাথে চিত্র আঁকলা, তো তোমার গঠন লেখলো 3 দিত, এখন চিত্র আঁকছো, তোমার কি 3-এর বেশি দিবে? তাহলে আমি কেন চিত্র আঁকতে যাবো? হ্যাঁ, চিত্র আঁকার একটা বেনিফিট আছে এখানে। বেনিফিটটা কি? দেখো তুমি যখন সৃজনশীল 5টা সৃজনশীল দাও, প্রথম 2টা সৃজনশীল বাবা মনে হয় যে আল্লাহ, মনে কম্পিউটার টাইপিং করা লেখা, তাই না, এত সুন্দর। লাস্টে সৃজনশীল মনে হয় যে তেলা পোকা ছাইড়া দিচ্ছে, ওটার পিছনে কালি লাগাই, এরকম একটা অবস্থা। ভালো করে লেখাও যায় না, কোনো রকম লিখে দিয়ে আসি। তো তোমারে যদি বলে নিউক্লিয়াসের গঠন লিখো, তুমি যদি গঠনের সাথে চিত্রটা দিয়ে দাও, তখন তোমার গঠন লেখলে 3 দিত, ভালো করে লেখছো তুমি, একবার 3 পাইছো। কিন্তু তুমি সাথে চিত্র দিছো, 3-এর বাড়ায় তো দেওয়া যাবে না, বাট স্যারের মাথায় আছে এই মেয়েটা এক্সট্রা করে একটা চিত্র আঁকছিল, মেয়েটা ভালো স্টুডেন্ট, লাস্টের দিকে সৃজনশীলে যখন যাবে যে দেখবে যে ও কমপ্লিট করতে পারে নাই, তবে লিখছে, তবে মানে পুরো ব্যাখ্যা করতে পারে নাই, তার মানে কি সময়ের অভাব হতে পারে নাই, তাও তোমার দেখো ওখানে 4-3 বা 3.5 দিয়ে দিবে। বাট তুমি যদি ওই ফার্স্টের দিকে স্কিপ করো বা লুকোচুরি করো স্যারের সাথে, লাস্টের দিকে হচ্ছে একবার 4-এর নাম্বারে 2 দিয়ে দিবে, 1.5 দিয়ে দিবে। কথা বলতে পারছি? তবে এই কাজটা করবা না। নিউক্লিয়াসের গঠন কয়টা অংশ? 4টা। তো 1 নাম্বার কি? নিউক্লিয়ার মেমব্রেন, তাই না? 2 নাম্বার কি? নিউক্লিওপ্লাজম। আচ্ছা, তারপরে যেটা করবা, এবার যেটা করবা, এতটুকু একটু জায়গা খালি রাখবা চিত্র আঁকার জন্য। আরেকটা কাজ করো না স্যার, ধরো চিত্র তুমি যে প্রশ্ন লিখতেছো, এই পেজে লিখতেছো, তো তোমরা অনেক সময় যেটা করো, পুরোটা পেজের মধ্যে নিউক্লিয়াসের গঠন লেখছো, লিখে চিত্রটা আঁকো পরের পেজে যায়, এই কাজটা করবা না। তার একটা কারণ আছে, স্যার স্যারেরা নর্মালি হচ্ছে এই পেজের অ্যান্সার দেখিয়ে তোমার নাম্বার দিয়ে ফেলে, তুমি যে পরের পেজে চিত্র আঁকছো স্যারের তো এটা মাথায় নাই, তখন তোমার নাম্বার ধরো 4, 4-এর জায়গায় তোমার গঠন লেখছো, এই জন্য 3 দিছে। বা তো যদি স্যারের চিত্রটা দেখতো, ভাবতো মেয়েটা একটু কষ্ট করছে, একটু বাড়াই দিই, 3.5 দিই, বাট পরের পেজে দেখে তুমি চিত্র আঁকছো, তোমার কাছে মনে হয় স্যারকে আবার ব্যাক করে 3-এর কাটবে, কাটতে হবে না, একটু বাড়াই দিই 3.5, এটা নর্মালি করে না, কারণ ওনাদের হাতে তো সময় নাই, ও 3 দিয়ে রাখে। এই জন্য যেটা করবা, যেই পেজে লেখা শুরু করো ওই পেজে অর্ধেক লেখা তারপর চিত্রটা দিয়ে ফেলবা, যাতে স্যারের চোখের সাথে সাথে পড়ে যায়। তবে তোমার খালি কি আঁকতে কইছে, লিখতে কইছে গঠন, তো তুমি যেটা করবা, চিত্রের জন্য খালি রাখবা, চিত্র আঁকবা না, পুরো লেখাটাকে শেষ করবে, পুরো পরীক্ষা শেষ হওয়ার পরে দেখলো তোমার হাতে আরো আধা ঘন্টা সময় আছে, তা আধা ঘন্টা আগে বাইরে হওয়ার কোনো দরকার আছে? এবার এসে চিত্রটা আঁকিয়ে দিবে। বুঝতে পারছো কেন? যদি চিত্র আঁকতে বলে তাহলে তো চিত্র আগে আঁকতে হবে, কিন্তু তোমার চিত্র আঁকতে বলে না, খালি কি লিখতে হয়েছে, তাও যদি তোমার মনে চায় না আমি একটু চিত্রটা আঁকি, তাহলে আগে আঁকবা না, পুরো পরীক্ষা শেষ হলে তারপরে এসে আঁকবা। কেন? কারণ আগে চিত্র আঁকতে যায়, দেখা যাওয়ার পর একটা সৃজনশীল অ্যান্সার করতে পারলে না, তো হুদাই এক্সট্রা 1 নাম্বারের জন্য পুরো একটা 10 নাম্বার সৃজনশীল মাইর গেল, লাভ আছে এটার কোনো? এই কাজটা করো না। বলো। কোনো সমস্যা নাই, খালি জায়গার জন্য কি স্যার তোমার নামে কেস করবো, সেই মেয়ে কেন অপচয় করছে, করবে এটা? না, তোমার তো সমস্যা নাই, পরীক্ষা কি এমনি এমনি দিতে গেছো, পরীক্ষা ফিস দিয়ে টাকা দিতে গেছো না, যতবার বেশ খরচা করবো, কোনো সমস্যা নেই। ক নাম্বার পয়েন্ট? নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়াসের আবরণ। আচ্ছা, নিউক্লিয়াস আবরণটা দেখলেই দেখা যাইতেছে, স্যার আমি কিন্তু আবার বলতেছি, আমি কিন্তু তোমার ছবি আঁকাইতেছি না, ছবি কিন্তু তুমি নিজে যাইতে শিখবা, ঠিক আছে? আর এখানে যে হুবু ঠিক, আবার তো ওই যে তোমরা আবার করো না যে সরিষার তেল দাও দিয়ে এটার মধ্যে মাখো, মাইকে পরে এটার মধ্যে আঁকো, এগুলো করার দরকার নাই। হুবু ওইভাবে আঁকা আঁকা লাগবে যে এমন না, তুমি তোমার নিজের মতো করে আঁকা নিবে, ছাপ দিয়ে আঁকার কোনো দরকার নেই। তাহলে নিউক্লিয়াস আবরণ কয় স্তরী দেখা যাইতেছে, কয় স্তরী স্যার? দ্বিস্তরী। তাহলে দ্বিস্তরী শব্দটা থাকবে। এখন কথা হচ্ছে, দ্বিস্তরী তো বুঝলাম, আবরণটা কোন যৌগ দিয়ে তৈরি? আমরা বেশিরভাগ কি যৌগ দিয়ে তৈরি দেখছিলাম? লিপোপ্রোটিন। আর কোষঝিল্লি যখন পড়ছিলাম সেটা কি দিয়েছিল? ফসফোলিপিড বাইলেয়ার, মনে আছে? ঠিক, এই ফসফোলিপিড বাইলে আবার এসে ব্যাক করছে কোথায়? এই নিউক্লিয়াসের আবরণের ক্ষেত্রে। তাহলে নিউক্লিয়াসের আবরণ কি দিয়ে তৈরি? ফসফোলিপিড দিয়ে। আর কোষঝিল্লিটা কি দিয়ে? ফসফোলিপিড। বাকি সবগুলো কি পাইছি? লিপোপ্রোটিন। একটা ব্যতিক্রম পাইছিলাম, হ্যাঁ বলতো, গ্লাইকোসিল গ্লিসারাইড, প্লাস্টিডেটটা ছিল, ক্লোরোপ্লাস্ট, এটা করে সব তো পারো তোমরা, তাইলে দেখা গেছে। তাহলে এই আবরণগুলো কিন্তু মনে রাখা লাগবে কোনটা কি দিয়ে তৈরি, তাই না? আচ্ছা গেল, কথা কয় না। তারপরে ওই যে বলছে প্লাজমা মেমব্রেন এবং অধিকাংশ ঢাকায় অঙ্গাণু আবরণ একটা কয় স্তরী আবরণ দিয়ে তৈরি? আমরা দেখছিলাম বেশিরভাগ অঙ্গাণু কয় স্তরী? তাহলে 2টা অঙ্গাণু ছিল যেটা আবরণ এক স্তরী, কারা কারা ছিল? পারক্সিজম আর গ্লাইকোক্সিজম, যেটা আমরা গত ক্লাসে পড়াইছিলাম। এবার আসো, এতদিন যত আবরণ পড়ছো, কোনো আবরণে কিন্তু কোনো ছিদ্র ছিল না। তোমরা যে ইয়া পড়ছিলা কিনা কয় কোষঝিল্লি পড়ছো, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক, ওদের আবরণ কোনো ছিদ্র ছিল? এটাই একমাত্র, কোথায়? ওইটা কোষ প্রাচীর স্যার, প্লাজমোডেজমাটা, আমি কোষঝিল্লির কথা বলতেছি। আবরণ এক জিনিস, প্রাচীর আর এক জিনিস। আবরণ হচ্ছে পাতলা, প্রাচীর হচ্ছে মোটা। তাহলে কোন আবরণে ছিদ্র ছিল না, কিন্তু একমাত্র নিউক্লিয়াস আবরণে কি পাওয়া যায় স্যার? ছিদ্র পাওয়া যায়। এটা বলছে নিউক্লিয়ার এনভেলপে সর্বত্র বিশেষ ধরনের ছিদ্র পাওয়া যায়, যা অন্যান্য আবরণীতে থাকে না। তাহলে ছিদ্র পাওয়া যায় কার আবরণীতে? নিউক্লিয়াসের আবরণ। ছিদ্র শব্দ একদম, মানে এই ছিদ্রের ব্যাসটা মানে মনে রাখা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। 9 ন্যানোমিটার, 8 থেকে 9 ন্যানোমিটার একটা মান ছিল বোধহয়, মনে আছে? কার জন্য? ওই যে মাইটোকন্ড্রিয়ার 2 আবরণের মাঝখানে যে
একটা মান ছিল না, 8 থেকে 9, 6 থেকে 8 জাগে, এই তো। তাহলে এটা একটা আবরণ, এটা আরেকটা আবরণ, দুই আবরণের মাঝখানে যে গ্যাপটা, এটা মাইটোকন্ড্রিয়ার জন্য কত ছিল 6 থেকে। আর এটা কিন্তু ওই দুই আবরণের মাঝখানে গ্যাপ না, এটা হচ্ছে এই ছিদ্র আছে না একটা, এই ছিদ্রটার মান কত, এই ছিদ্রটা কত ন্যানোমিটার, 9 ন্যানোমিটার। এই দুইটা কিন্তু প্যাচ লাগে বেশি এবং দুইটা পরীক্ষা আসে বেশি। এবার আসো, আর আমাদের রিটার্ন যখন আসবে স্যার, এই নিউক্লিয়ার এনভেলপ নিয়ে লিখতে গেলে দেখো 1 পেজ হয়ে গেছে। তার মানে কি আমরা সব লিখবো না, আমরা সর্বোচ্চ 3 নাম্বার 4 নাম্বারের জন্য 1 পেজ লেখার পরে আরেক পেজের 4 কি 5 লাইন লিখবো। আমাদের সায়েন্সে এত লেখা লাগে না, কিন্তু 4টা পয়েন্ট তোমরা লিখতে হবে। নিউক্লিয়ার এনভেলপ লিখবে, এটা নিয়ে কয় লাইন লিখবা সর্বোচ্চ, 4 কি 5 লাইন। নিউক্লিয়ার প্লাজম নিয়ে লেখাই নাই, 2 লাইন লিখবা। তারপরে নিউক্লিয়ার রেটিকুলাম যেটা আছে না, ওইটা নিয়েও 2 থেকে 3 লাইন, এটা নিয়ে একটু বেশি লেখা লাগে। বাট একবার হুবহু যা আছে সব যে লেখা লাগবে এমন না, সব লিখতে গেলে তো এটা একবার রচনা হয়ে যাবে। কথা ক্লিয়ার? সব লিখতে হবে না। আচ্ছা এবার আসো, কি বলছে, ছিদ্রের কাছে দুইটা আবরণী একসাথে কি হয়েছে স্যার, মিলিত হয়েছে। তুমি আমার বললাম যে তোমার যে ছবি আঁকি, খেয়াল করো, নিউক্লিয়াসের আবরণ যখন আমরা আঁকতে যাই দেখবা এই নিউক্লিয়াসের আবরণগুলো এরকম দিয়ে দেওয়া আছে, এরকম না স্যার? এই যে মাঝখানে ছিদ্র না, তুমি আমার বলো যদি আবরণটা এরকম করে থাকতো, এই যে এরকম, এখানে কি ছিদ্র আছে না, ছিদ্র আছে এখানে না, তাহলে তুমি আমার বলো স্যার এই আবরণটা আর এই আবরণটাকে একটার সাথে একটা কানেক্টেড হয়েছে না, ফাঁক আছে না দুইটার মাঝখানে একটা। কিন্তু তুমি আমার বলো এই আবরণটার ক্ষেত্রে এটা কি আবরণ, ভিতরের আবরণ, এটা কি আবরণ, বা দুইটা আবরণ কি আছে না একসাথে মিলিত হয়ে গেছে, কোন জায়গায় এসে মিলিত হয়েছে, ছিদ্রের কাছে মিলিত হয়েছে না হয় নাই? এই যে এই দুইটা কি মিলিত হয়েছে, এমনি এসে মিলিত হয়েছে? তাহলে মিলিত হয়েছে কার জন্য, নিউক্লিয়াসের জন্য। কোন জায়গায় মিলিত হয়েছে, ছিদ্রের কাছে। এই কথাটাই বলছে যে নিউক্লিয়ার অন দ্য বেস ছিদ্রের কাছে এসে দুইটা আবরণ একসাথে মিলিত হয়েছে। তাহলে কার কাছে এসে আবরণ দুইটা মিলিত হয়, ছিদ্রের কাছে মিলিত হয়। এবার আসো বলতে ছিদ্রগুলো নাকি সংকোচন প্রসারণশীল, মানে ছিদ্রগুলো ছোট হইতে পারে বড় হইতে পারে। আচ্ছা এগুলো দেখানোর দরকার নেই। এখন এই ছিদ্রটা যে সংকোচন প্রসারণশীল, এটা নাকি নিয়ন্ত্রণ করা যায়। কি করা যায়? নিয়ন্ত্রণ না করলে ছোট বড় কেমনি হলো? তো নিয়ন্ত্রণ করার জন্য এখানে কিছু প্রোটিন কাজ করে। কি কাজ করে স্যার? প্রোটিন শব্দটা দেখো। তাহলে কিসের মাধ্যমে আমাদের এই ছিদ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করা যায়? প্রোটিন দ্বারা। তো এখানে কিছু প্রোটিনের নাম টাম দেওয়া আছে, বললাম প্রোটিন দ্বারা। এখন আসো এখানে কিছু প্রোটিন নিয়ে কিছু কথাবার্তা বলছে, যে ছিদ্রটাকে ঘিরে চারপাশে বৃত্তাকারে কিছু প্রোটিন থাকে আর মাঝখানে কিছু প্রোটিন থাকে। তো মাঝখানে যে প্রোটিনটা এটা নাকি আকারে বড়, তো মাঝখানে শব্দটা গোল থাকবে, বড় শব্দটা গোল থাকবে। যে ছিদ্রটা নিয়ন্ত্রণ হয় কি দ্বারা বলছে? প্রোটিন দ্বারা। তো কিছু ছোট ছোট প্রোটিন আছে, কিছু বড় প্রোটিন আছে। একটা প্রোটিন আছে বড়, এটা মাঝখানে থাকে, আর বৃত্তাকারে কিছু প্রোটিন থাকে। কি প্রোটিন থাকে স্যার? তো মাঝখানে যে বড় প্রোটিনটা এটা বলা হয় ট্রান্সপোর্টার। কি বলে স্যার? আমি ছবি দেখাই তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে। খেয়াল করো, এটাই তো স্যার কি, এটা আবরণ না? এটা ধরো হচ্ছে ভিতরের আবরণ আর এটা হচ্ছে বাইরের আবরণ, এটা হচ্ছে ভিতরের আবরণ, এটা হচ্ছে বাইরের আবরণ। ঠিক আছে? তুমি দেখো এই আবরণ দুটো একসাথে মিলিত হয়ে গেছে না এইভাবে, আবার এটাও মিলিত হয়েছে না হয় নাই? হয়ে এখানে একটা কি তৈরি হয়েছে, ছিদ্র না স্যার? এটা একটা ছিদ্র না, এখানে একটা গ্যাপ না, এখানে কি আবরণ আছে না? কিন্তু এখানে এগুলো কি, এই বৃত্তাকার, এগুলো হচ্ছে প্রোটিন। এগুলো কি? তো বলছে এখানে বৃত্তাকারে কিছু প্রোটিন থাকে। যে দেখো এটা একটা প্রোটিন, এটা আরেকটা প্রোটিন, এটা আরেকটা প্রোটিন, এটা আরেকটা। কেমনে আছে প্রোটিনগুলো স্যার? বৃত্তাকারে। তো ছোট ছোট কিছু প্রোটিন থাকে বৃত্তাকারে, কিন্তু মাঝখানে একটা বড় প্রোটিন। এই যে দেখো ছবিতে দেখো, এই যে দেখছো একটা বড় প্রোটিন দেখা যায়, আছে কিনা তোমার বই দেখো তো, এই একটা বড় প্রোটিন। এই বড় প্রোটিনের নাম হচ্ছে ট্রান্সপোর্টার। এই যে লেখা আছে দেখছো ট্রান্সপোর্টার। তাহলে কি ছিদ্রগুলো কি দিয়ে নিয়ন্ত্রিত হয়? প্রোটিন দ্বারা। কিছু বৃত্তাকারে প্রোটিন আছে আর একটা মাঝখানে বড় প্রোটিন আছে। এই মাঝখানে বড় প্রোটিনের নাম কি স্যার? কথা কি বোঝাতে পারছি স্যার? এটাই বলছে এখানে। তাহলে দেখো কি বলছে, যে বৃত্তাকারে কিছু প্রোটিন থাকে, মাঝখানে একটা বড় প্রোটিন থাকে। বড় প্রোটিনের নাম কি স্যার? এবার আসো আরেকটা প্রোটিনের নাম দেখো, অ্যাঙ্কর প্রোটিন। কি প্রোটিন স্যার? অ্যাঙ্কর প্রোটিন। তো অ্যাঙ্কর প্রোটিন দ্বারা ট্রান্সপোর্টার নিউক্লিয়ার এনভেলপের সাথে যুক্ত শব্দ দেখো। কোন প্রোটিন দ্বারা স্যার? অ্যাঙ্কর প্রোটিন দ্বারা ট্রান্সপোর্টারটা কার সাথে যুক্ত? নিউক্লিয়ার এনভেলপ মানে কি? নিউক্লিয়াসের আবরণ। নিউক্লিয়াসের আবরণ দ্বারা ট্রান্সপোর্টারটা কি প্রোটিন? বড় প্রোটিন। এখন এটা কার সাথে যুক্ত তুমি খেয়াল করো, এই যে এটাই তো, এটা কি প্রোটিন? ট্রান্সপোর্টার, বড় প্রোটিন। এখন দেখো এটা কালো একটা দাগ দিয়ে কার সাথে লাগানো আছে, আছে কিনা? নিউক্লিয়াসের মেমব্রেনের সাথে। এটা কি মেমব্রেন? এটার নাম কি? ট্রান্সপোর্টার। এটার সাথে এটা জয়েন্ট আছে না নাই? জয়েন্টটা কি দিয়ে লাগানো? বুঝতে পারছি আমার কথাটা? তাহলে এখানে কিছু ছোট ছোট গোল গোল প্রোটিন আছে, এগুলোর নাম হচ্ছে বৃত্তাকার প্রোটিন। একটা বড় প্রোটিন আছে, এটার নাম কি? এই ট্রান্সপোর্টারটা মেমব্রেনের সাথে এই কালো দাগটা দিয়ে লাগানো, এই কালো দাগটার নাম কি? কথা বলতে পারছি? আর অ্যাঙ্কর শব্দের অর্থ কি জানো? সংযুক্ত করা। ওই যে স্যার নৌকা যে ভাইদা রাখে না নদীর তীরের মধ্যে, ওই জায়গাটা তো অ্যাঙ্কর বলে। যে একটা লাঠি দিয়ে, খুঁটি দিয়ে, তারপর রশি দিয়ে বেঁধে রাখে, এটাকে অ্যাঙ্কর বলা হয়। তাহলে কি প্রোটিন দিয়ে যুক্ত থাকে স্যার? বড় প্রোটিনটা অ্যাঙ্কর প্রোটিন দ্বারা। ট্রান্সপোর্টারটা কার সাথে যুক্ত? এনভেলপ। এবার বলছে স্যার, আবার খেয়াল করো, এটা কি প্রোটিন স্যার? একটা বৃত্তাকার প্রোটিন। এটা কি প্রোটিন? বৃত্তাকার। এটা বৃত্তাকার। দেখো তো এই বৃত্তাকার প্রোটিন, বৃত্তাকার প্রোটিন তারা কি আলাদা না একসাথে যুক্ত আছে? এখানে কিন্তু যুক্ত আছে।
যুক্ত আছে না নাই? তাহলে তারা কি কিছু একটা দিয়ে লাগানো না লাগানো না? তারা কি দিয়ে লাগানো? তারা যে জিনিসটা দিয়ে লাগানো এটার নাম দিচ্ছে হচ্ছে কি প্রোটিন? দাগ দাও, এই যে স্পোক শব্দটা দাগ দাও। স্পোক দ্বারা হচ্ছে বৃত্তাকার প্রোটিন গুলো যুক্ত থাকে। তাহলে বৃত্তাকার প্রোটিন কার মাধ্যমে যুক্ত থাকে? স্পোক। দিছো? আচ্ছা, তারপরে আসো, একটা জিনিস বলছে যে প্রোটিনের সাব ইউনিটে ফাইবার থাকতে পারে, এটা দাগ দেওয়ার দরকার নেই। আমার একটা বলছে নিউক্লিয়াসের ভেতরের দিকে একটা ফাইবার খাসার মাধ্যমে প্রোটিনগুলো এখানে কি একটা দুইটা প্রোটিন পাইছেন? অনেকগুলো প্রোটিন আছে। সবগুলো প্রোটিন নাকি ঝুলা থাকে। কি হয়ে থাকে স্যার? কেমন করে ঝুলা থাকে? ওই গ্রামে অঞ্চলে দেখবা যে মাটির ঘরের মধ্যে পিঁপড়া তেলা পোকা যাতে খাবার মধ্যে না ওঠে, তারা যেটা করে ওই যে রশি আছে না স্যার, রশিটা ঝুলাই ওটার মধ্যে পাতিল রেখে দেয়। কি বলে এটা রে? কি কি? সিগা সিগা শুধু সিগা। যাই হোক, আমি জানি না আমাদের এলাকায় কি বলে, নর্মালি আমরা এগুলো খুব কমই দেখছি। যাই হোক, এভাবে ঝুলে রাখে না? তা আমাদের এখানে নাকি এই প্রোটিন গুলো নাকি ঝুলে থাকে। এই যে দেখেন সবগুলো প্রোটিন ঝুলানো আছে না নাই? যেই জিনিসটা দিয়ে ঝুলানো আছে এই জিনিসটার বলে ফাইবার খাসা। কি খাসা? কথা বলতে পারতেছি? আমাদের এই নিউক্লিয়ার মেমব্রেনটা নিয়ে বেশি পড়া, আর অন্যগুলো নিয়ে পড়া খুব কম, কারণ এই ছিদ্রটা নিয়ে যত উল্টাপাল্টা জিনিস দেওয়া আছে আর কি। তো এটাই বলছে সবগুলো প্রোটিন কিসের মাধ্যমে আটকানো থাকে? একটা খাসার মাধ্যমে। আর এখানে টোটাল কয়টা বৃত্তাকার প্রোটিন থাকে বলছে? 8টা। এটা বা 6টা দিয়ে। তাহলে কয়টা প্রোটিন দ্বারা হচ্ছে আমাদের এই ছিদ্রটা নিয়ন্ত্রিত হয়? 8টা। দেখি আমরা গুইনা দেখি তো 8টা কিনা স্যার, দেখো তো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। মিলছে কিনা? কথা মিলছে। কয়টা বৃত্তাকার গ্রানুল দ্বারা ছিদ্রটা নিয়ন্ত্রিত হয়? 8টা। এই 8টা কি দিয়ে ঝুলানো থাকে? একটা ফাইবার খাসা। ওকে স্যার, আর কিছু লাগবে না। এবার চলে আসুন নেক্সট পেজ। এটা তো রিপিট হয়েছে। আচ্ছা, এখন এই ছিদ্রের কাজ কি স্যার? ছিদ্রের কাজ তো বোঝাই যায়, নিউক্লিয়াস থেকে কিছু জিনিস বাইরে বাইর করা, আবার বাইরে থেকে কিছু জিনিস নিউক্লিয়াসের ভিতরে, এগুলো দাগানো দরকার নাই। আচ্ছা, এখন আসো, বলছেন এই এখানে একটা ডেফিনিশন লাগবে, ডেফিনিশন একটা ব্র্যাকেট দেওয়া রাখবে। নিউক্লিয়াসের এনভেলপ হতে মাঝে মাঝে ফোসকা তৈরি হয়। কি তৈরি হয়? ধরো এটা হচ্ছে নিউক্লিয়াসের আবরণ, হঠাৎ করে এটা নিউক্লিয়াসের আবরণ, হঠাৎ করে জায়গাটা ফুলে গেছে। তাহলে নিউক্লিয়াস আবরণ থেকে কি বেরিয়েছে? ফুলে গেছে, ফোসকা বেরিয়েছে। এই ফোসকাটা বলে নিউক্লিয়ার ফোসকা। কি ফোসকা? নিউক্লিয়ার। ধরো তোমার এই যে স্কিন থেকে হঠাৎ করে যদি এখন আগুনের একটা ছেঁকা লাগে, কি হবে স্যার? এটা ফুলে যাবে না? তো এটাই বলছে। তো নিউক্লিয়াস আবরণের মধ্যে তো ফোসকা তৈরি, এটা কি ফোসকা বলে স্যার? দেন চলে আসো স্যার নিউক্লিয়ার এনভেলপের কাজগুলো জাস্ট গোল দেখতো স্যার। পরীক্ষা যখন আসবে তখন খালি কাজ আসবে না, গঠন আসবে। তো গঠন যখন আসবে তখন সাথে প্রত্যেকটা 2টা 3টা করে কাজ লিখতে হবে। তোমার পরীক্ষা আসবে কি? নিউক্লিয়াসের গঠন। তো ফার্স্টে কি দিয়ে শুরু করবা? নিউক্লিয়ার এনভেলপ নিয়ে লিখবা। কি কি লিখবা? সব লিখবা না স্যার? যেগুলো দেখা দিচ্ছি তাও দেখবো সব মনে থাকবে না। যেটা যেটা মনে থাকবে এটা। যেমন আমরা এখন পড়ছি না, আমি তো এখন পড়ছি, দেখি আমার কি কি মাথায় আছে। 1 নম্বরে এটা কয় স্তরীয় আবরণ? 2 নম্বর আবরণটা কি দিয়ে তৈরি? ফসফোলিপিড। তারপরে এটাই একমাত্র আবরণ যেটার মধ্যে কি থাকে? ছিদ্র থাকে। ছিদ্রটার মান কত? 9 ন্যানোমিটার। ওকে, এই ছিদ্রটা কি দিয়ে নিয়ন্ত্রিত হয়? বিভিন্ন প্রোটিন দিয়ে। কিছু আছে বৃত্তাকার প্রোটিন, আর মাঝখানে একটা বড় প্রোটিন। বড় প্রোটিনের নাম কি? ট্রান্সপোর্টারটা আবরণের সাথে লাগানো কি দিয়ে? অ্যাঙ্কর প্রোটিন। আবার বৃত্তাকার প্রোটিনগুলো নিজেদের সাথে কি দিয়ে লাগানো? স্পোক। বৃত্তাকার প্রোটিনগুলো একটা নিজে ঝুলানো থাকে, এটার নাম কি? ফাইবার। আর কিছু লেখার দরকার নেই। এবার কি লিখবা? কাজ। কি লিখবা স্যার? কাজ। তাই কাজ কি সব লেখা লাগবে? কারণ ওইটা লেখছে মানে অনেক লেখা হয়ে গেছে, অর্ধেক পেজে ওইটা দিয়ে পুড়ে গেছে। তো কাজ এখান থেকে তুই পয়েন্টগুলো গোল দাগ দিয়ে রাখো, যেটা যেটা মনে থাকে এটা তাকাবা। কেন এগুলো এমসিকিউতে আসে না, কই আসবে স্যার? রিটেনে। তখন তোমার যেটা যেটা ভালো লাগে যেটা দেখি আমরা বুঝি কিনা। আমার কথা যেগুলো এমসিকিউতে আসে না, তাই আমরা দেখি যে লেখার মতো কিনা। কি বলছে? সাইটোপ্লাজম হতে নিউক্লিওপ্লাজমে কি? এই যে এটা কি স্যার? তোমার যদি একটা ছবি আঁকি, ধরো এটা হচ্ছে কোষ, আর এটা হচ্ছে কি? নিউক্লিয়াস। তাহলে এই জায়গাটা কি বলি? সাইটোপ্লাজম। আর এটা কি? নিউক্লিওপ্লাজম। তাহলে এই সাইটোপ্লাজম থেকে নিউক্লিওপ্লাজমে কোনো পদার্থ নিতে পারি, আবার নিউক্লিওপ্লাজম থেকে কই নিতে পারি? সাইটোপ্লাজম। এটাই বলছে যে এখানে কি হয়? সাইটোপ্লাজম হতে নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস এবং ক্রোমাটিন জালিকাকে কি করে রাখা স্যার? পৃথক করে রাখা। এটা কি প্লাজম? সাইটোপ্লাজম। এটা কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরের জায়গাটা কি বলি? সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের সাথে কি তারা মিশে থাকে? নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? একটা গোলাকার নিউক্লিয়াস। তারপর কি থাকে? ক্রোমাটিন তন্তু। তারপরে কি থাকে? তরল পদার্থ, এটার নাম কি? নিউক্লিওপ্লাজম। এগুলো কি সাইটোপ্লাজমের সাথে মিশে থাকে না? একটা আবরণ দ্বারা পৃথক করা থাকে। তাহলে কোন আবরণটা এটা সাহায্য করে? নিউক্লিয়াসের আবরণ বা নিউক্লিয়ার এনভেলপ। তারপর কি করে? ওই যে একটু আগে ফার্স্টে যে কথাটা বলে ফেলছিলাম, অভ্যন্তরীণ দ্রব্য মানে নিউক্লিয়াসের ভিতরে দ্রব্যগুলো সাইটোপ্লাজমের মধ্যে কি করে স্যার? যোগাযোগ বাইরে নিতে পারে, আবার বাইরে থেকে ভিতর দিতেও পারে। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয় নিউক্লিয়াসের অবস্থানকে কি করা স্যার? দৃঢ় করা। নিউক্লিয়াস কই থাকে বলছিলাম? কোষের একদম মাঝখানে। মাঝখানে থাকে, এটাতে সাইডে পাঠাইতে দেয়। তো এখানে কি সহায়তা করে? এন্ডোপ্লাজমিক। কিন্তু এগুলো পরীক্ষা আসবে না, এগুলো দাগাইতে চায় না, বেশি দাগাইলে মাথা পড়া উল্টা পাল্টা হবে।
তো এই দুইটা কাজ লেখা দিবা। কি করবে, সাইটোপ্লাজম থেকে তার ভিতরের অঙ্গাণুগুলো কি করবে, আলাদা করে রাখবে। দ্বিতীয়, সাইটোপ্লাজম থেকে কোনো পদার্থ নিউক্লিয়াসের ভিতরে আনবে অথবা নিউক্লিয়াস থেকে কিছু পদার্থ সাইটোপ্লাজমে দিবে। এবার আসো কি প্লাজম, জাস্ট এতটুকু পড়া, 2 লাইন পড়া আর 1 লাইন কাজ। বললাম আমি প্রথমটা একটু বড়, এরপর এগুলো সহজ। তো নিউক্লিওপ্লাজম, প্লাজম মানে বোঝায় পানি, প্লাজম মানে কি বোঝায়, পানি বা তরল। তো ডেফিনেশন আসলে এটাই লিখবা, নিউক্লিয়াসের অভ্যন্তরে যে তরল পদার্থ দেখা যায় তারে কি বলে, নিউক্লিওপ্লাজম। তো নিউক্লিওপ্লাজম কাকে বলে, ব্র্যাকেট দাও, তুমি তোমার নিজের মতো করে লেখবা। দিছো, হ্যাঁ। আবার একটা এমন কিছু 5 মিশালি বানাইতে যাইও না, একটু মিল তো থাকতে হবে। এখন আসো, এটার আরেকটা নাম আছে, এটার পাশে স্টার দিয়ে রাখে, এটা এমসিকিউ আছে, কেরিও লিম্ফ। কি বলা হয় স্যার, লিম্ফ মানেও কিন্তু তরল বোঝায়। লিম্ফ মানে কি, আর কেরিও মানে হচ্ছে নিউক্লিয়াস। পড়াইছিলাম কিনা ওই যে আমরা যখন ইয়া পড়ছিলাম আদি কোষ আর প্রকৃতি কোষ, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক মনে আছে? তো প্রো মানে আদি আর ক্যারিওটিক মানে তো নিউক্লিয়াস, পড়াইছি না? তো কেরিও মানে কি বোঝায়, নিউক্লিয়াস। আর লিম্ফ মানে পানি, তার মানে নিউক্লিয়াসের পানিরে কি বলে, কেরিও লিম্ফ। নিউক্লিওপ্লাজম অথবা কি লিম্ফ, এটা মূলত স্যার প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের যে রস আছে না, এই রসটাই মূলত নিউক্লিয়াসের ভিতর থাকতেছে। তারপর নিউক্লিওপ্লাজমের রসটা যেই কথা, প্রোটোপ্লাজমের রসটা একই কথা। নিউক্লিওপ্লাজমের রস যেই, প্রোটোপ্লাজমের রসও ঠিক সেম। এবার আসো, এই জন্য বলছে প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যগুলো এর মধ্যে বিদ্যমান। তারপর নিউক্লিয়াসের রস আর প্রোটোপ্লাজমের রস কি আলাদা নাকি দুইটা একই? একই, জাস্ট এটা একটা আবরণের ভিতরে থাকে। আচ্ছা, এখন এটার ভিতরে কি অবস্থান করে বোঝায় যায়, এটার ভিতরে কি থাকে, ওই যে সুতাগুলা থাকে আর নিউক্লিয়াস, এগুলো দাগানোর দরকার নেই, এগুলো সিম্পল জিনিস। কাজগুলো জাস্ট গোল রাখবি না। এটার কাজ কি, কারা কারা ধারণ করে, দুইজনকে ধারণ করে, কারে, নিউক্লিয়াসে আর ক্রোমোজোমকে। ক্রোমোজোম মানে কি স্যার, ক্রোমাটিন তন্তু অথবা ক্রোমাটিন জালিকা। অনেকগুলো সুতা মিলে থাকে, এজন্য কি বলা হয়, এটা ক্রোমাটিন তন্তু বলা যায়। ক্রোমাটিন, যা বলো তো, ক্রোমাটিন তন্তু আর ক্রোমোজোমের মধ্যে তফাৎ কি, দুইটা কি এক জিনিস না দুই জিনিস? ক্রোমাটিন তন্তু আর ক্রোমোজোমের মধ্যে, ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম। আচ্ছা স্যার, ধরো এটা তো নিউক্লিয়াস, এটা কি নিউক্লিওলাস, আর এগুলো কি ক্রোমাটিন তন্তু, তাই না? তো নরমালি হচ্ছে কোষ যখন বিভাজন করে না, কি করে না, তখন এই ক্রোমাটিন তন্তুগুলো থাকে। বাট যখনই কোষ বিভাজন করতে যায়, কি করতে যায়, তখন এই ক্রোমাটিন তন্তুগুলো থাকে না। ওরা যেটা করে, এরকম পেঁচায় 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 কি তৈরি করে ফেলে স্যার, ক্রোমোজোম তৈরি করে ফেলে। কি তৈরি করে ফেলে, এটা কিসের ছবি, ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ভিতরে ক্রোমাটিন তন্তুগুলো থাকে। তার মানে সহজ কথা স্যার, ক্রোমাটিন তন্তু হচ্ছে ওই যে নরমালি একটা সুতার রিল থাকে না, যারা সেলাই কাজ করে, দেখবা যে কিছুদিন ব্যবহার করলে একটা যে ডয়ার থাকে, ডয়ারের মধ্যে সুতা টুতা পেঁচায় একটা অবস্থা খারাপ হয়ে থাকে না, ব্যবহার করার মতন, ওইটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। আর যখন নতুন কিনে আনে তখন কি থাকে, একদম ফ্রেশ একটা সুতার গোল্লা, ওইটা হচ্ছে ক্রোমোজোম। তখন ক্রোমোজোম মনে হচ্ছে ক্রোমাটিন তন্তুগুলো গোছানো অবস্থায় থাকে। আরো সহজ কথায়, এই ক্রোমোজোম কখন দেখা যায়, কোষ বিভাজনের সময়। কিসের সময়, আর এটা দেখা যায় কখন, স্বাভাবিক অবস্থায়। ধরো তুমি বলো স্যার, যেদিন বিয়ে করতে যাবা, এখন তোমার চুল উস্কো খুস্কো বাজে অবস্থা, যেমনি মন চাইলে চলতেছ, বিয়ের দিন কেমনে থাকবা, নাকি পুরো গোছালো পরিবাটি অবস্থা হয়ে যাবে, তাই না? এমন করে, এমনি নর্মালি এলো মেলো পুরো জালের মতো ছড়াছিটে থাকে। আর যেদিন কোষ বিভাজন মানে বিয়ে করতে যাবে, ওই দিনও কি হয়ে যায় স্যার, ক্রোমোজোম হয়ে যায়। কি হয়ে যায়, তার মানে ক্রোমোজোম আর ক্রোমাটিন তো একই কথা, এটা এক এক সময় এক এক অবস্থায় থাকে। ওকে, তারপরে তারপরে দেখো তার কাজ কি, তার কি নিউক্লিয়াসের বিভিন্ন জৈবনিক কাজে সাহায্য করে। আমরা বলি যে কোষের মস্তিষ্ক বলা হয় কারণ নিউক্লিয়াসে, তাই না? তো এই নিউক্লিয়াসের ক্রোমোজোম গুলারে ধারণ করতেছে কে স্যার, এর রসটা, নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের যে নিউক্লিয়াস একটা গোলাকার বস্তু আছে, এটারে কি ধারণ করতেছে, নিউক্লিওপ্লাজম। এই জন্য সে নিউক্লিয়াসের যে কাজ, ওই কাজে সাহায্য করতেছে। আরেকটা জিনিস হচ্ছে স্যার, এটা যেহেতু একটা রস, এটার ভিতরে এনজাইম গুলো থাকে। কে থাকে স্যার, মানে নিউক্লিয়াসের যে এনজাইম, এটা তরল পদার্থের মধ্যে থাকে। তো এগুলো এমসিকিউ তে কোনোদিন আসবে না। আমি একটাতে কি বলছি স্টার দাও না, এগুলো রিটেনে তুমি নিজের মতো করে লিখবা। এবার আসো, পার্থক্য নিজ দায়িত্বে পড়ে নিবা। নিউক্লিওলাস ছোট কোন নাম্বার পয়েন্ট, এই এতটুকু লেখা, আর কিছু নেই। নিউক্লিয়াস কোনটা বলি স্যার, নিউক্লিয়াসের ভিতরে যে গোলাকার বস্তুটা আছে, এটা কি বলি স্যার, নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াস, ভিতরে যে গোলাকার বস্তুটার নাম নিউক্লিয়াস। তাহলে কাকে বলে, ব্র্যাকেট দিয়ে ফেল। বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে। কোন বিজ্ঞানী এটারে প্রথম দেখতে পাইছে, আবিষ্কার করছে, ফন্টানা। কিন্তু নামকরণ করছে আরেকজন, ওর নাম হচ্ছে বোম্যান। এই দুইটা প্যাচ লাগবে স্যার। আবিষ্কার করছে একজনে, নামকরণ করছে, নিউক্লিয়াস আবিষ্কার কে করছে বলতো, একটু আগে বলছি, রবার্ট ব্রাউন। নিউক্লিয়াস আবিষ্কার করছে রবার্ট ব্রাউন, কিন্তু নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিওলাস, এটা আবিষ্কার করছে কে, ফন্টানা। আর এটা নামকরণ করছে কে, এটা প্রচুর প্যাচ লাগবে পরীক্ষা, কোনটা যে কে আবিষ্কার করছে।
উনি খালি বাইরেরটা দেখছে, পরে হয়তো অনুবীক্ষণ যন্ত্র ভালো ছিল না, আর ভিতরটা দেখতে পারে না, বুঝলে? আচ্ছা খেয়াল করো ফার্স্টে, তাহলে তো তোমার মাথায় এটা তো প্রশ্ন রাখতে পারেছে যে রবার্ট হুক উনি খালি কেন কোষ প্রাচীর আবিষ্কার করলো, উনি তো কোষের ভিতরে গুলো আবিষ্কার করতে পারতো। তখন অনুবীক্ষণ যন্ত্র তো ছিল না স্যার, ভালো অনুবীক্ষণ যন্ত্র ছিল না। অনুবীক্ষণ জিনিস এক প্রকার, তারপর আলোক অনুবীক্ষণ যন্ত্র আরেকটা, ও তারপরে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আরেকটা, তাই না? সবচেয়ে উন্নত কোনটা? ইলেকট্রন। যাই হোক এই দুটা মনে রাখলে হবে। তাহলে রবার্ট ব্রাউন নামটা বড়, উনি নিউক্লিয়াস আবিষ্কার করছে, আর ফন্টানা নামটা ছোট, উনি নিউক্লিয়াস আবিষ্কার করছে, এমনি মনে রাখ। নেক্সট আসো, আরেকটা আছে কি, ক্রোমাটিন তন্তু। আচ্ছা অবস্থান খেয়াল করো, এটা কই থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে। তো নিউক্লিয়াস সাধারণত একটা নির্দিষ্ট ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে লাগানো থাকে। তাহলে সে কই লাগানো থাকে? দাগ দাও, ক্রোমোজোমের সাথে লাগানো থাকে। কার সাথে লাগানো থাকে? আচ্ছা এটা যদি বুঝতে হয় আমি তোমার একটু ছবি দেখাই। আমরা বলছিলাম স্যার নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমাটিন তন্তুগুলো থাকে, এগুলো কোষ বিভাজনের সময় কি ক্রোমাটিন তন্তু থাকে না পেঁচাইয়া ক্রোমোজোম হয়ে যায়? এই যে এটা হচ্ছে ক্রোমোজোমের ছবি। কিসের ছবি স্যার? এই ক্রোমোজোমের মাথার মধ্যে দেখো তো একটা গোল মাথা দেখা যাইতেছে কিনা? এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। এটাই নিউক্লিওলাস হয়ে যায়। কি হয়ে যায়? এটার নাম নিউক্লিওলাস। নিউক্লিওলাস। তাও যদি না বুঝো আমি তোমার আরেকটু ক্লিয়ার করি, খেয়াল করো। ধরো এটা নিউক্লিয়াস না, এটা নিউক্লিওলাস, এটা ভিতরে সুতা। ওকে, সুতাগুলা, এই সুতাগুলো কি সুতা থাকে না ক্রোমোজোম হয়ে যায়? তাহলে তুমি এখান থেকে সুতাগুলো বাইর করে আনা লাগবে না? তো তোমার কাছে এতগুলো সুতার গুচ্ছ আছে, তুমি কি করলে সুতাগুলো বাইর করে আঙ্গুলে পেঁচাবা কেন? ক্রোমোজোম বানানোর জন্য বা একটা সুতার রিল বানানোর জন্য। এখন তুমি আবার বলো, ধরো এই একটা গাছ মাটিতে লাগানো আছে, তো তুমি যদি গাছ টান দিয়ে তোলো, শিকড়ের সাথে কি খালি শিকড় আসবে না মাটি উঠে আসবে? তো তুমি এখান থেকে সুতা টান দিয়ে আনবা। কি টান দিয়ে আনবা? এটা কি ক্রোমাটিন তন্তু, এগুলোতে সুতা। সুতা টান দিয়ে আনলে তোমার কাছে কি মনে হয় খালি কি সুতা আসবে না সুতার সাথে একটু নিউক্লিওলাস চলে আসবে? আসবে না আসবে না আমার বলো? তো এইভাবে যখন আসে তখন এই সুতা দিয়ে কি বানাবো তুমি এখন? ক্রোমোজোম। যখন ক্রোমোজোম বানাইতে যাও তখন এই ক্রোমোজোমের সাথে নিউক্লিয়াসটা চলে আসে। কথা কি বুঝাতে পারছি আমি? তো তোমার কাছে যদি গাছ থাকে, গাছ কই থাকে? মাটিতে লাগানো থাকে। গাছ উঠাইলে গাছের সাথে একটু মাটি চলে আসে, যেমন এই সুতাটা যখন তুমি আনতে যাবা সুতার সাথে একটু কি চলে আসবে? নিউক্লিয়াস। তখন এই সুতা দিয়ে কি বানাবা তুমি? ক্রোমোজোম। যখন ক্রোমোজোম বানাইতে যাও তখন ক্রোমোজোমের মাথার মধ্যে এরকম নিউক্লিয়াসটা লেগে থাকে। তখন এই জায়গাটা বলে স্যাটেলাইট। কি বলে এই জায়গাটার নাম? এই স্যাটেলাইট কিন্তু আবার বঙ্গবন্ধু স্যাটেলাইট না, ঠিক আছে? স্যাটেলাইট বলো। ক্রোমোজোম, হ্যাঁ। এই কথা কয় না, হ্যাঁ। শোনো, ওইটা হচ্ছে কোষ বিভাজনের ধাপ। কোষ বিভাজনের এক ধাপের মধ্যে খাটো মোটা হয়, আবার আরেকটা ধাপের মধ্যে হচ্ছে সরু এবং লম্বা হয়। ওটা প্রোফেজ আর হচ্ছে মেটাফেজ, দুইটার মধ্যে উল্টা ধাপ হয়। আমরা যখন দ্বিতীয় অধ্যায় পড়তে যাবো তখন এটা পাবা। আর আমাদের ক্রোমোজোম নিয়ে পড়া আছে। হ্যাঁ, না 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 স্যার, ক্রোমাটিন তন্তু একসাথে হয় ক্রোমোজোম তৈরি। হ্যাঁ শোনো, এটা নিয়ে তুমি কোষ বিভাজন অধ্যায় যখন পড়াইতে যাবো তখন তোমার কাছে আরো ক্লিয়ার হবে। তাহলে কি বললাম স্যার? এটা কি স্যার? ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের এই মাথাটার মধ্যে যে গোল জিনিসটা লাগানো আছে এটা মূলত নিউক্লিয়াস। এটা মূলত কি? আর এই অঞ্চলটারে বলা হয় স্যাটেলাইট অঞ্চল। দেখো লেখা আছে কিনা স্যাটেলাইট অঞ্চল? তাহলে বুঝতে পারছি স্যার? আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা আবার আমাদের আগের জায়গায় যাই। তাহলে কোন জায়গায় লাগানো থাকে নিউক্লিয়াসটা আমার বলো তো স্যার? স্যাটেলাইট অঞ্চলের সাথে। কোন অঞ্চলের সাথে? ওই যেখানে লেখা আছে ক্রোমোজোমের যে স্থানটাতে এটা লাগানো থাকে ওই স্থানটার বলে স্যাটেলাইট। কি বলে? স্যাটেলাইট। তাহলে নিউক্লিয়াস ক্রোমোজোমের কোন জায়গায় লাগানো থাকে? স্যাটেলাইট। আবার সংখ্যা, কথা কয় না। একটা কোষে নিউক্লিয়াস কয়টা? একটা। তো নিউক্লিয়াসে কয়টা থাকবে? একটাই। তাই জাস্ট একটি শব্দটা থাকবে, আর কিচ্ছু এখানে দাগানোর দরকার নেই। নাই কিছু। উৎপত্তি স্যার এক কার সাথে লাগানো থাকে বলছিলাম? ক্রোমোজোমের সাথে। ক্রোমোজোমে যে জায়গায় লাগানো থাকে ওই জায়গাটা কি বলছি? আর ওই ক্রোমোজোমরে বলা হয় স্যাটেলাইট ক্রোমোজোম। কি ক্রোমোজোম স্যার? আমাদের ক্রোমোজোম 46টা না? আরো সহজ করে যদি বলি স্যার, একটা টব আছে ধরো, এই টবের মধ্যে 10টা ধান গাছ। কয়টা ধান গাছ? বা ধরো 20টা ধান গাছ। এখন কই লাগানো? মাটির মধ্যে লাগানো না? তুমি একটা একটা করে ধান গাছ তুলবা। ধান গাছের সাথে কি শুধু ধান গাছ উঠবে না মাটি উঠবে? তুমি সবগুলো ধান গাছের সাথে কি মাটি উঠবে না? কিছু কিছু ধান গাছ খালি শিকড় উঠতে আসবে। হয় না এরকম যে তুমি একটা চারা উঠাইতে গেছো, মাটি অবশ্য নাই, খালি শিকড় উঠতে হিসাব হইতে পারে না? তা আমাদের সব ক্রোমোজোমের সাথে নিউক্লিয়াস লাগানো থাকে। এই যে একটু আগে ছবি আঁকছিলাম, এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের সাথে এটার নাম কি? নিউক্লিয়াস। আর জায়গাটার নাম কি? স্যাটেলাইট। তবে সব ক্রোমোজোমে কিন্তু এটা লাগানো থাকে না। আর যেই ক্রোমোজোমে লাগানো থাকে ওই ক্রোমোজোমে আমরা বলি স্যাটেলাইট ক্রোমোজোম। কি ক্রোমোজোম? স্যাটেলাইট ক্রোমোজোম। তাহলে দেখো উৎপত্তি কই থেকে উৎপত্তি হয়? দাগ দাও, স্যাটেলাইট ক্রোমোজোম থেকে তৈরি হয়। তাহলে নিউক্লিয়াস কোন ক্রোমোজোম থেকে তৈরি হয়? স্যাটেলাইট ক্রোমোজোম। স্যাটেলাইট ক্রোমোজোম কারে কই? যেই ক্রোমোজোমে নিউক্লিয়াস আছে।
যে ক্রোমোজোমে। আবার আসো ভৌত গঠন, ভৌত গঠন লাগবে না, জাস্ট একটা শব্দ একদম। এটার মধ্যে নাকি তিনটা অংশ দেখা যায়। একটা অংশ হচ্ছে তন্তুময়, আর একটা সুতা সুতা, আর একটা অংশ নাকি দানা দানা দেখা যায়, আর একটু পানি দেখা যায়। তাহলে তবে আর কোনো ঝিল্লি আবিষ্কৃত হয় না, ঝিল্লি নাই। স্যার নিউক্লিয়াসের আবরণ আছে, কিন্তু নিউক্লিউলাসের কোনো আবরণ পরীক্ষা আসতে পারে। নিউক্লিউলাস কয় আবরণ বিশিষ্ট? এক আবরণী, দ্বি আবরণী, তিন আবরণী, লাস্টের অপশন দেখবে আবরণ নাই। তোমরা তো উত্তেজিত হয়ে পরে দ্বি আবরণী দাগায় চলে আসবে, তাই না? কিন্তু পরে দেওয়া বইয়ের মধ্যে এসে দেখবা যে নিউক্লিউলাস দিচ্ছে, নিউক্লিয়াস দেয় নাই। সাবধান। এবার আসো রাসায়নিক গঠন কি দিয়ে তৈরি? স্যার ওই যে নিউক্লিয়াস যা দিয়ে তৈরি সেও তা দিয়ে। নিউক্লিয়াস কি দিয়ে তৈরি ছিল? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। নিউক্লিক অ্যাসিড কি কি ছিল? ডিএনএ এবং, তো সেও এগুলো দিয়ে তৈরি, ওই যে আরএনএ, ডিএনএ, প্রোটিন দিয়ে তৈরি। আবার আসো কাজ, কাজ কি? যেহেতু আরএনএ ডিএনএ দিয়ে তৈরি, তার মানে সে আরএনএ তৈরি করে আর প্রোটিন তৈরি করে, শব্দটা থাকবে। এগুলো এমসিকিউর জন্য না, কার জন্য স্যার? রিটেনে, রিটেনে আসলে খালি লাগবে। কারণ এখানে একটা কথা বলছে নিউক্লিওটাইডের ভান্ডার, এটা এমসিকিউতে আসবে না, যে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কে কাজ করে। তোমার মনে প্রশ্ন থাকতে পারে স্যার নিউক্লিওটাইড জিনিসটা কি? সামনে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, তখন আমরা নিউক্লিওটাইড পড়বো। তারপরে একটু বলে দিই, তোমরা কি কখনো নাম শুনছো এটিপি, জিটিপি, সিটিপি? এগুলো হচ্ছে নিউক্লিওটাইড। এগুলো কি টাইপ? কারণ এটার মধ্যে ফসফেট কয়টা আছে? তিনটা, এডিনোসিন ট্রাইফসফেট। আর যখন দুইটা ফসফেট থাকে তখন কি বলি? এডিনোসিন ডাইফসফেট। এই যে এটিপি এগুলো হচ্ছে নিউক্লিওটাইড। এই যে জিটিপি, টিটিপি সবই, এগুলো সবই নিউক্লিওটাইড। ঠিক আছে, নিউক্লিওটাইড নিয়ে পড়বো। নিউক্লিওটাইডে তিনটা জিনিস থাকে, নাম শুনলে বোঝা। টাইট মানে কত? তিনটা জিনিস থাকে, শর্করা থাকে, ক্ষার থাকে, আর ফসফেট থাকে। তোমরা কি নাম শুনছো না? রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ শর্করা ডিএনএর মধ্যে থাকে। ডিএনএ থাকে ডিঅক্সি রাইবোজ, আরএনএ থাকে রাইবোজ। তারপরে ক্ষারের নাম শুনছো না? এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন আর ফসফেট। এই তিনটা জিনিস একসাথে যুক্ত হইলে নাম হয়ে যায় কি টাইপ? সামনে তো বললাম বিস্তারিত আলোচনা আছে, যেহেতু শব্দটা আসছে জন্য ব্যাখ্যা করছি। তারপরে কি আছে? ক্রোমাটিন তন্তু। এটা দিয়ে আজকে আমাদের পড়া শেষ, খালি এই জায়গাটায় আছে। কি তন্তু? আচ্ছা, তবে দাঁড়াও আর 2 মিনিট বস। তবে এটা আমাদের পড়া কম, একটু দাগাই দিতেছে। নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। আচ্ছা, তো এটা কখন থাকে বলছিলাম? ক্রোমাটিন তন্তু কোষ বিভাজনের সময় না কোষ বিভাজন ছাড়া? এখন কি আমার কোষ বিভাজন হইতেছে? ধরো না, এখন আমার ক্রোমাটিন তন্তু পাবা। আর যখন কোষ বিভাজন হয় তখন ক্রোমাটিন তন্তু আর থাকে না, কি হয়ে যায়? ক্রোমোজোম। তো এটাই বলছে যে কোষের বিশ্রাম অবস্থা শব্দ থাকবে বা অবিভাজন অবস্থা পাশে দিয়ে রাখা। তাহলে ক্রোমাটিন তন্তু কখন পাওয়া যায়? কোষ বিভাজন অবস্থায় নাকি বিশ্রাম অবস্থায়? আচ্ছা, তো এগুলা নরমালি সুতা থাকে, সুতা যেগুলো অনেকগুলো জালের মতো তৈরি করে, এই জন্য এগুলারে ক্রোমাটিন তন্তু বলা হয়, অথবা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়, অথবা ক্রোমাটিন জালিকও বলা হয়, একই কথা স্যার। ওকে, এখন আসো নরমালি ক্রোম শব্দের অর্থ কি জানো? এই ক্রোম মানে কিন্তু আমরা গুগলে ক্রোম বুঝো না। ক্রোম মানে বোঝা রং, ক্রোম মানে কি বোঝায়? তো নিউক্লিয়াসের কয়টা অংশ বলছো? 4টা। কয়টা অংশ? তো তুমি যদি ক্রোমোজোমের ভিতরে সরি নিউক্লিয়াসের ভিতরে রং দাও, কোনো অংশই রং ধারণ করে না, খালি একটা অংশ রং ধারণ করে। কে জানো? ক্রোমাটিন অংশটা, ক্রোমাটিন তন্তুটা রং ধারণ করে। তো তুমি নিউক্লিয়াসের 4টা অংশ, নিউক্লিয়াসে রং দিলা, নিউক্লিয়াস সে রং ধারণ করে না। আমার এখন রং দিলাম, রঙের রাগান্বিত হয়ে যাবো না? কিন্তু তুমি নিউক্লিয়াস রং দিলে নিউক্লিয়াস সেও রং ধারণ করে না, আবরণটা রং ধারণ করে না, তারপরে হচ্ছে নিউক্লিয়ার প্লাজম এটা রং ধারণ করে না, কেবলমাত্র ক্রোমাটিন তন্তুটা রং ধারণ করে। এজন্য হ্যাঁ, তার রং ধারণ এখন এটা প্রাকৃতিক ভাবে এখন ওই রং ধারণ করে, এই জন্য ওরে বলা হয় ক্রোমাটিন তন্তু। দেখতে সুতার মতো, এই জন্য তন্তু, যেহেতু রং ধারণ করে এই জন্য বলে ক্রোম। কথা বলতে পারছি, ক্রোম মানে রং। তাই এখন সে কি রং ধারণ করে? রংটার নাম হচ্ছে ফুলজিন রং। কি রং? উদ্ভিদ থেকে পাওয়া যায় এটা। আচ্ছা, এটা একটা উদ্ভিদ থেকে পাওয়া যায়, তো ওখান থেকে বিজ্ঞানীর নাম দিয়েছে, এটা নাম ফুলজিন রং। তাহলে কোন রং ধারণ করে আমাদের ক্রোমোজোম? ফুলজিন রং। এটা পাশে স্টার দিয়ে রাখো। তাহলে নিউক্লিয়াসের কোন অংশটা ফুলজিন রং নেয়? খালি ক্রোমাটিন। এখন আসে এই ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু থাকে না কোষ বিভাজনের সময় ক্রোমোজোম হয়ে যায়। ওই যে এখানে এটাই বলছে যে কোষ বিভাজনের সময় ক্রোমাটিন তন্তু একসাথে মিলিত হয়ে খাটো হয়ে যায়, পেঁচায় 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 অনেকগুলো সুতো লম্বা হয়ে আছে, তুমি এটা যদি আঙ্গুলের মতো পেঁচাতে থাকো, এটা কি হয়ে যাবে? খাটো হয়ে যাবে না? তো তারা কি হয়ে যায়? খাটো আর মোটা হয়ে যায়, তখন তারা হয়ে যায় ক্রোমোজোম। তাদেরকে কি নামে ডাকা হয়? ওকে, এবার আসো নরমালি তুমি ক্রোমাটিন তন্তু দেখবা না, কখন দেখবা জানো? যখন ক্রোমোজোম হয়ে যায় তখনই দেখবা। এর আগে তুমি দেখবা সুতা কি চিকন না, বাট সুতারে যখন তুমি পেঁচাবা তখন কি চিকন থাকবে, মোটা হয়ে যাবে? পেঁচাইলে এক জায়গায় মোটা হয়ে যাবে না, তখন দেখা যায়। তো নরমালি ওদেরকে কেবলমাত্র কোষ বিভাজনের সময় দেখা যায়। কেবলমাত্র কখন দেখা যায়? বিভাজনরত অবস্থা দেখা যায়, না নাহলে দেখা যায় না। এখন আসো একটা ক্রোমোজোম, এখানে বলছে দেখো, আমি দাগাবো না এটা। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড, স্যাটেলাইট এগুলো আমরা দাগাবো না। কেন? কারণ ক্রোমোজোম নিয়ে তো আলাদাই পড়া আছে, পরের পেজেও ক্রোমোজোম নিয়ে পড়া, তো তখন আমরা পড়বো ক্রোমোজোম ভৌত গঠন, তো এখানে দাগায় লাভ নেই। এখন কথা হচ্ছে রাসায়নিক গঠন।
তো রাসায়নিক গঠন কি দিয়ে তৈরি, নিউক্লিয়াস যা দিয়ে তৈরি তারও তাই দিয়ে, কি ডিএনএ আরএনএ প্রোটিন। তো ওদের মধ্যে ডিএনএ থাকে আরএনএ থাকে, আর প্রোটিন আবার দুই প্রকার, কি কি তুমি বলো, আমি হিস্টোন নন হিস্টোন পড়াইছি না পড়াই নাই, প্রথম দ্বিতীয় না তৃতীয় নাম্বার ক্লাসের মধ্যে পড়াইছিলাম। আমাদের থাকে হিস্টোন প্রোটিন, আদি কোষে থাকে নন হিস্টোন। আচ্ছা, এর মধ্যে কিছু আয়ন থাকে, আয়ন দুইটার নাম দেখো, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। এবার আসো এটার কাজ কি স্যার, এই কাজটা আমার লাগবে। ও হচ্ছে বংশগতির ধারক আর বাহক, এটা স্টার দিয়ে রাখ। ও হচ্ছে কি স্যার, বংশগতির, মানে আমাদের যত বৈশিষ্ট্য আছে কে ধারণ করে স্যার, ডিএনএ না, ডিএনএ কই থাকে, ক্রোমোজোমের ভিতরে থাকে, এই জন্য ওরা বলা হয় বংশগতির ধারক বাহক। তাহলে বংশগতির ধারক বাহক কারে বলা হয়, ক্রোমোজোম মানে নিউক্লিয়ার রেটিকুলাম, একই কথা। ঠিক আছে, আজকে স্যার এতটুকুই, আমরা নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ক্রোমোজোম নিয়ে পড়াশোনা করবো।